কে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। কাল বাদে পরশু তোমাদের ইতিহাস পরীক্ষা মাধ্যমিকের। তার আগে চলে এসেছে তোমাদের জন্য দুর্দান্ত একদম 100% কমন 2 নম্বরের প্রশ্ন উত্তর সহ। জানো তোমাদের 22 নম্বরের থাকে পরীক্ষাতে, লিখতে হয়, যেখান থেকে 2 নম্বরের কোশ্চেন থাকে। 11টা কোশ্চেন তোমাদের করতে হয় 22 নম্বরের। তো আমি আজ তোমাদের যেই কোশ্চেনগুলো এখানে দেখাবো, অনেকগুলোর উত্তর রয়েছে, অনেকগুলোর উত্তর নেই, সেই কোশ্চেনগুলো করে যাও তোমরা। আমার বিশ্বাস তোমরা সেখান থেকে 90% সমস্ত কিছুই কমন পাবে 11টা। তো দেখে যাও সেই কোশ্চেনগুলো কি কি রয়েছে। আমি প্রথম অধ্যায় থেকে যেই কোশ্চেনটি একদম সবার ওপরে বা প্রথম রেখেছি, সেই কোশ্চেনটি হলো আত্মজীবনী বা স্মৃতিকথা কি। তোমরাই দেখতেই পাচ্ছ। দেখো এইভাবে লিখবে উত্তরটা। আত্মজীবনী সমাজের প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি যখন নিজের জীবন ও জীবনের সাথে জড়িয়ে থাকা ঘটনার বিষয়বস্তুকে কেন্দ্র করে গ্রন্থ রচনা করেন, তখন তাকে আত্মজীবনী বলে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর উল্লেখযোগ্য উদাহরণ। স্মৃতিকথা কি না, স্বনামধন্য ব্যক্তি যখন জীবনের একটা নির্দিষ্ট প্রান্তে উপনীত হয়ে তার পূর্ববর্তী জীবনের অভিজ্ঞতা উপলব্ধিগুলিকে গ্রন্থে রূপদান দেয়, তাকে স্মৃতিকথা বলে। মণিকুন্তলা সেনের লেখা স্মৃতিকথা সেদিনের কথা। এইভাবে তোমরা যদি লেখো তাহলে তোমাদের 2 নম্বর দিতে, মানে পরীক্ষক যে শিক্ষক খাতা দেখবেন তিনি বাধ্য, এইটা যদি এইরকম লেখো। তারপরের কোশ্চেন যেটা রেখেছি সেটা দেখো তোমরা। সেটা হলো অ্যানাল স্কুল কি না, ফ্রান্সের 2 প্রখ্যাত ঐতিহাসিক লুসিয়ান ফেভর ও মার্ক ব্লক 1929 সালে অ্যানালস অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামে একটি পত্রিকা প্রকাশ করেন। পরবর্তীতে এই পত্রিকাকে কেন্দ্র করে যে ইতিহাস গোষ্ঠীর উদ্ভব হয় তা অ্যানাল স্কুল নামে পরিচিত। বুঝতে পেরেছ? এরপর আমি যে কোশ্চেনটি রেখেছি তোমাদের জন্য সেটা দেখো তোমরা, যে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, স্থানীয় ইতিহাস কি। এটা একই জিনিস প্রশ্নটা, বুঝতে পেরেছো? দেখো উত্তরটা কত সহজ আছে। আধুনিক সামাজিক ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ। এক, আঞ্চলিক ইতিহাস চর্চার উপাদানগুলিকে একত্রিত করে জাতীয় ইতিহাস তার পূর্ণাঙ্গ রূপ নেয়। 2, এর মাধ্যমে স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা লাভ করা হয়। পরের যে কোশ্চেনটি রেখেছি দেখো, সোমাপ্রকাশ পত্রিকাটির প্রকাশনা সাময়িক বন্ধ হয়েছিল কেন। সোমাপ্রকাশ পত্রিকাটিতে ব্রিটিশ বিরোধী বিভিন্ন প্রবন্ধ ও আলোচনা প্রকাশ করা হতো। এর ফলে 1878 সালে লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট দ্বারা এর প্রকাশ বন্ধ করেন। বুঝতে পেরেছ? পরের কোশ্চেন দেখো, যেগুলো আমি এক্সট্রা হিসেবে রেখেছি, তোমরা দেখো করবে, যে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911-র গুরুত্ব, ইতিহাস রচনার উপাদান রূপে সরকারি নথিপত্র, পরিবেশের ইতিহাসের গুরুত্ব ও সামাজিক ইতিহাস কি। এগুলো হলো তোমাদের প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের কোশ্চেনটি রেখেছি। দ্বিতীয় অধ্যায় থেকে উডের নির্দেশনামা বা উডের ডেসপাচ্য কি। দেখো উত্তরটা কত সহজ সরলভাবে আছে। বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দের 17 জুলাই এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সমর্থনে যে নির্দেশিকা জারি করেন তা উডের ডেসপাচ্য নামে পরিচিত। তারপরে কি কোশ্চেনটি রেখেছি সেটা দেখো, যে ম্যাকলে মিনিট কি। 1813 খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে ভারতীয় শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অর্থ প্রাচ্য না পাশ্চাত্য কোন খাতে ব্যয় হবে তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের অবসানে ব্যাবিংটন ম্যাকলে পাশ্চাত্য শিক্ষা খাতে অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেন। 1835 সালে এই প্রস্তাব ম্যাকলে মিনিট নামে পরিচিত। বুঝতে পেরেছ? ম্যাকলে মিনিটটা হয়ে গেল। তারপরে যে কোশ্চেনটি আমি রেখেছি দ্বিতীয় অধ্যায় থেকে সেটা তোমরা দেখো, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। ডেভিড হেয়ার 1817 সালের 6 মে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তার প্রধান লক্ষ্য ছিল ইংরেজি ও বাংলা ভাষায় দ্রুত পাঠ্যপুস্তক প্রকাশ করে শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করা। পরের যে কোশ্চেনটি রেখেছি সেটা তোমরা দেখো, নববিধান কি। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ থেকে 1878 সালে সাধারণ ব্রহ্ম সমাজ বিভক্ত হয়ে গেলে 1880 সালে কেশবচন্দ্র সেন সর্বধর্ম সম্বন্ধের আদর্শে তার নববিধান ঘোষণা করেন। এই সংগঠন নববিধান নামে পরিচিত। দ্বিতীয় অধ্যায় থেকে এক্সট্রা আমি যে কোশ্চেনগুলি রেখেছি সেগুলো দেখো, ভারতীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা, নব্য বেদান্ত কি, বাংলার নবজাগরণ কি, চুঁইয়ে পড়া নীতি কি। এগুলো তোমরা দেখে রাখবে। আর উপরেরগুলো আমি তো উত্তর সহ করিয়ে রেখেছি, এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট বলতে গেলে।
এরপর এলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তোমরা কোন কোন কোশ্চেনগুলি করবে সেগুলো দেখো। তিতুমির স্মরণীয় কেন? উত্তরটি দেখো, তিতুমিরের প্রকৃত নাম হলো মীর নিসার আলী। ওয়াবি আন্দোলন চলাকালে বাংলায় শোষিত কৃষকদের নিয়ে জমিদারদের বিরুদ্ধে বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন, এই জন্য তিনি স্মরণীয়। পরের কোশ্চেনটি কি রেখেছি দেখো তৃতীয় অধ্যায় থেকে, সেটা হলো দুদু মিয়া স্মরণীয় কেন? খুবই ভালো কোশ্চেন, উত্তরটি দেখো খুব সহজ সরল। দুদু মিয়া ছিলেন বাংলার ফরাজি আন্দোলনের একজন দক্ষ সংগঠক। তার আসল নাম মোহাম্মদ মহসিন বা মুসিন। পিতা হাজি শরীয়তুল্লাহের মৃত্যুর পর দুর্ধর্ষ লাঠিয়াল বাহিনীর গঠন করে ফরাজি আন্দোলনকে শক্তিশালী করেছিলেন দুদু মিয়া। জমির মালিক আল্লাহ, এইটি ছিল তার বাণী। তাহলে এই জমির মালিক আল্লাহ, এই বাণীটি কার ছিল? না দুদু মিয়ার। এটা শর্ট কোশ্চেনে এবছর ইম্পর্টেন্ট আছে, এমসিকিউতে থাকতে পারে। তারপরে যে কোশ্চেনটি আমি রেখেছি সেটি দেখো 2 নম্বরের জন্য তৃতীয় অধ্যায় থেকে, ভাগনাডিহির মাঠ স্মরণীয় কেন? দেখো উত্তরটি, 1855 খ্রিস্টাব্দের 30শে জুন প্রায় 10,000 সাঁওতাল ভাগনাডিহির মাঠে সমবেত হয়ে সাঁওতাল বিদ্রোহের সূচনা ঘটায়। এই বিদ্রোহের নেতৃত্ব দেন সিধু কানু, চাঁদ ভৈরব প্রমুখ, এই জন্য ভাগনাডিহির মাঠ স্মরণীয়। তারপরে যে কোশ্চেনটি আমি রেখেছি সেটা দেখো, সেটাও খুবই ভালো একটি কোশ্চেন, খুবই পুরনো, আগে এই কোশ্চেনগুলো পড়তো পরীক্ষাতে। দামিন ই কোহ কথার অর্থ কী? দামিনী কোহ কথার অর্থ হলো পর্বতের প্রান্ত দেশ। রাজমহল পর্বতের অঞ্চলের সন্নিকটে অবস্থিত এই এলাকা, যেখানে সাঁওতালরা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সেখানে বস্তি গড়ে তুলে পাকাপাকিভাবে। এছাড়াও তৃতীয় অধ্যায় থেকে আমি এক্সট্রা যে কোশ্চেনগুলি রেখেছি, তোমরা করবে অবশ্যই এগুলো। 2 নম্বরের কোশ্চেন মানে বুঝতেই পারছো। সেটা দেখো, কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয়? খুবই সহজ কোশ্চেন, উত্তরটিও বলে দিচ্ছি। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, এই সমস্ত অঞ্চলগুলিকে কিন্তু জঙ্গলমহল বলা হয়। তোমরা বইয়ে দেখবে আর একটু বড়ভাবে লেখা আছে। তারপর দেখো, ফরাজি আন্দোলন কি ধর্মীয় আন্দোলন ছিল? তারপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? তারপর নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। তারপর নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা। এবং তারপর দেখো নীলকররা চাষিদের কিভাবে অত্যাচার করতো। এই গেল তৃতীয় অধ্যায় থেকে। এরপর আসবে চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় থেকে কি কি কোশ্চেন রেখেছি তোমরা দেখো, যে নবগোপাল মিত্র কে ছিলেন? উত্তরটি দেখো, নবগোপাল মিত্র ছিলেন ভারতীয় নাট্যকার ও দেশপ্রেমিক। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। তার মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের প্রসার ঘটানো। তিনি মিত্র মেলা ও অভিনব ভারত করেন। বুঝতে পেরেছো? এরপরে যে কোশ্চেনটি আমি রেখেছি চতুর্থ অধ্যায় থেকে, সংঘবদ্ধ গোড়ার কথা থেকে 2 নম্বরের জন্য, সভা সমিতির যুগ কি? এটা এবার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তরটি দেখো, 19 শতকের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 1857 সালে থেকে 1858 সাল পর্যন্ত কালপর্বে ভারতীয়রা সারা দেশে জনমত গঠনের উদ্দেশ্যে সভা সমিতি গঠন করে। এই কারণে কেমব্রিজ ইতিহাসকার অনিল শীল 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলেছেন। তারপরে যে কোশ্চেনটি রেখেছি সেটা দেখো, বঙ্গচিত্র কেন আঁকা হয়? খুবই সোজা, দেখো উত্তরটা, বঙ্গচিত্র বা কার্টুন এক ধরনের চিত্রকলা। কারণ সমাজ, রাজনীতি ও সংস্কৃতির ত্রুটিগুলি তুলে ধরা। 2, নিছক বিনোদন হেতু বঙ্গচিত্র আঁকা হয়। তারপরে যে কোশ্চেনটি আমি রেখেছি দেখো তোমরা, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদের ভাবধারাকে উদ্দীপিত করেছিল? এটা তোমরা বলার সঙ্গে সঙ্গেই মুখস্থ হয়ে যাবে। সেটা দেখো, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস হলো একটি কালজয়ী বাংলা উপন্যাস। এই উপন্যাসটি ছিল স্বদেশিকতার বীজমন্ত্র, বিপ্লবীদের প্রেরণা ও শক্তি। সমগ্র দেশের জনগোষ্ঠীকে, জাতীয়তাবোধকে জাগিয়ে তুলেছিল এই উপন্যাস। এছাড়াও এই অধ্যায় থেকে এক্সট্রা যে কোশ্চেনগুলি আমি রেখেছি সেগুলো দেখো, 19 শতকের জাতীয়তাবোধের উন্মেষে ভারতমাতার চিত্র, মহারানীর ঘোষণাপত্র, এনোফিল্ড রাইফেল কি? জাস্ট এটা হলো 1857 মহাবিদ্রোহ শুরু এই এনোফিল্ড রাইফেল থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া দেখো, ইলবার্ট বিল বিতর্ক কি? হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য, ল্যান্ড হোল্ডার সোসাইটি কি? এইগুলো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন, বুঝতে পেরেছ? এরপর যে কোশ্চেনগুলো সেটা হলো পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় থেকে যেগুলো রেখেছি তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখো বা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর লিখো বা পড়ো। দেখো, রামরাম বসু কে ছিলেন? পঞ্চম অধ্যায় থেকে, রামরাম বসু ছিলেন 1757 থেকে 1813 বাংলা গদ্যের আদি লেখক। তিনি খ্রিস্ট ধর্ম সংক্রান্ত সাহিত্য রচনা ও অনুবাদ করে খ্যাতি অর্জন করেন। তার উল্লেখ গ্রন্থগুলি হল প্রতাপাদিত্য চরিত্র 1801 এবং লিপিমালা 1802। মূলত রামরাম বসু হলো খ্রিস্টান মিশনারিদের যে সমস্ত কথা বা গ্রন্থগুলোকে বাংলায় অনুবাদ করতেন বা সেই সমস্ত কথা লিখতেন। তারপর দেখো যে কোশ্চেনটি রেখেছি, বাংলায় ছাপাখানার বিকাশের লাইনো টাইপের গুরুত্ব। এটা খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো উত্তরটি, লাইনো টাইপ হলো টাইপ রাইটারের মতো কিবোর্ড যুক্ত ছাপার অক্ষর বা হরফ সাজানোর আধুনিক যন্ত্র। 1935 সালে সুরেশচন্দ্র মজুমদার বাংলার লাইনো টাইপের প্রবর্তন করেন। এর ফলে সার্বিক শিক্ষার বিকাশ ঘটে।
তারপরে যে কোশ্চেনটি রেখেছি সেটা দেখো, বাংলায় মুদ্রা শিল্পের ইতিহাসে হ্যালহেডের ভূমিকা। উত্তরটি দেখো, হ্যালহেড ছিলেন একজন ব্রিটিশ কর্মচারী। হ্যালহেড কোম্পানির কর্মচারীদের বাংলা শিক্ষার জন্য এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে গ্রন্থ রচনা করেন। 1778 সালে এটি ছিল ভারতের প্রথম মুদ্রিত গ্রন্থ। হ্যালহেডের এই গ্রন্থ চার্লস উইলকিন্স প্রথম সচল বাংলা হরফকে প্রকাশনার রূপ দেন, যার ফলে মুদ্রণ শিল্পে বাংলায় বিপ্লব আসে। এরপরে যে কোশ্চেনগুলো আমি এক্সট্রা রেখেছি পঞ্চম অধ্যায় থেকে, সেটা দেখো, বাংলায় ছাপাখানার বিকাশে হিকির ভূমিকা। 2 বসুবিজ্ঞান মন্দির। 3 বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়। এখানে দেখো, বাংলার মুদ্রণে বটতলা প্রকাশনের গুরুত্ব, এটাও ইম্পর্টেন্ট, বাংলার মুদ্রণে বটতলা প্রকাশনের গুরুত্ব। এছাড়াও আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে যেই কোশ্চেনগুলো রেখেছি আমি সেগুলোর উত্তর লিখিনি, তোমরা অবশ্যই সহায়িকা বা তোমাদের যে সমস্ত সাজেশন হয়েছে সেগুলো থেকে উত্তরগুলি করে নিও। দেখো, কে কি উদ্দেশ্যে র্যাডক্লিফ বা ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন, এটা 6 নম্বর অধ্যায় থেকে। এক্কা আন্দোলন শুরু হয় কেন, মাদারিপাসি কে ছিলেন, এআইটিইউসি কি, হালিপথা কি, চৌরি চৌরা ঘটনা কি, মিরাট ষড়যন্ত্র মামলা কি, মোপালা বিদ্রোহের কারণ, ওয়ার্কার্স অ্যান্ড প্রোটেস্ট্যান্ট পার্টি কি, এটা খুবই ইম্পর্টেন্ট 4 নম্বরের জন্য। এইটা বরদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয়। সপ্তম অধ্যায় থেকে আমি যে কোশ্চেনগুলি রেখেছি 2 নম্বরের জন্য, সেটা দেখো, ননিবালা দেবী স্মরণীয় কেন, অরন্ধন দিবস, বাণীদাস স্মরণীয় কেন, অ্যান্টি সার্কুলার সোসাইটি, রশিদ আলী দিবস, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি, পুনা চুক্তি, মাতঙ্গিনী হাজরা, দলিত করা। মূলত এখান থেকে ইম্পর্টেন্ট হলো এইটা প্রথমেরটা, বীণা দাস, অরন্ধন দিবস, মানে অ্যান্টি সার্কুলার সোসাইটি, রশিদ আলী দিবস, বুঝতে পেরেছো। তারপর সাম্প্রদায়িক মাত্রা, এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো, অষ্টম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আমি রেখেছি, আমি ভিভিআইও সেগুলো তোমাদের উল্লেখ করে দিয়েছি। নেহরু লিয়াকত চুক্তি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজাকার কারা, অপারেশন পোলো কি, এগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো প্রথমের দিকে আছে। পেপসু কি, পতি সিরামালু কে ছিলেন, খুব ইম্পর্টেন্ট এগুলো। দার কমিশন কি, বুঝতে পেরেছো। তারপর দেখো, এলওসি কি, এগুলো সমস্ত ইম্পর্টেন্ট, মানে অষ্টম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য। রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে যেটা রেখেছি, জেভিপি কমিটি কি, বুঝতে পেরেছো। এই হলো তোমাদের মানে 2 নম্বরের মাধ্যমিক পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন। আমি যেগুলো তোমাদের দেখালাম এগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বা স্ক্রিনশট নিয়ে খাতায় তোলো, বা বার করে এনো দোকান থেকে, এগুলো পড়ো। আর একটা দিন তোমাদের বলতে গেলে সেই রকম আর 2 দিন সময় আছে। আজ সারা রাত পড়তে পারো, সারা রাত না পড়ে ভোরের দিকেও করতে পারো। অবশ্যই এগুলো করে যাও, আমার বিশ্বাস এগুলো থেকে তোমরা 90% হুবহু কমন পাবে। আর সবশেষে বলবো, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আর কোন ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করবেন। এখানে আমি মূলত বিভিন্ন বিষয়ের সাজেশন দিয়ে থাকি এবং ইতিহাসের আমি ফ্রিতে ক্লাস করিয়ে থাকি। এছাড়াও এখানে সব থেকে ভালো ভালো বইগুলো রিভিউ করে থাকি। সকলের পরীক্ষা ভালো হোক। মাধ্যমিক পরীক্ষার পর আমি আমার সাজেশন নিয়ে এখানে আসবো, আমি কোন কোনগুলো কমন। আর যারা দেখছো ভিডিওটা, শুধু 2 নম্বরে নয়, আমার এখানে ম্যাপ পয়েন্টিংয়ের যে সাজেশনটা রয়েছে, তোমাদের জানো 4 নম্বরের ম্যাপ থাকে, সেখান থেকে আমি মাত্র 20টা ম্যাপ করেছি, সেগুলো থেকেই তোমাদের কমন পাবে, সেই ভিডিও রয়েছে। এবং 4 নাম্বার 8 নম্বরের কোশ্চেনেরও সাজেশন রয়েছে, তোমরা অবশ্যই সাজেশনটা দেখো এবং সেগুলো করে অবশ্যই পরীক্ষা হলে গিয়ে যাও। তোমরা অবশ্যই যারা ভালো রেজাল্ট করতে চাইছো, এই সাজেশনগুলো যদি করে যাও তোমরা 90+ নাম্বার পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।